পাকিস্তানের বেলুচিস্তানে যাত্রীবাহী ট্রেনে সশস্ত্র গোষ্ঠীর হামলা। অভিযান চালাচ্ছে নিরাপত্তা বাহিনী। 104 জিম্মি উদ্ধার, সশস্ত্র গোষ্ঠীর 16 জন নিহত। ধর্ষণ নিপীড়নের বিরুদ্ধে সারা দেশে আন্দোলন অব্যাহত। ধর্ষকের সর্বোচ্চ শাস্তি সহ 6 দফা দাবি। রাজধানীতে পুলিশ বিক্ষোভকারী সংঘর্ষ। নানা সংকটে দৈনিক কয়েক ঘন্টা পানি উৎপাদন বন্ধ রাখছে চট্টগ্রাম ওয়াসা। ভোগান্তিতে সাধারণ মানুষ, কর্তৃপক্ষের উদ্বেগ। এবং ঈদকে ঘিরে ব্যস্ত সময় কাটাচ্ছে নরসিংদীর তাঁতশিল্পীরা। হাতে ভাজা মুড়ির চাহিদা মেটাতে পিরোজপুরে উদ্যোক্তাদের দিনরাত পরিশ্রম। আসসালামু আলাইকুম। আমন্ত্রণ মোহনা সংবাদে এতক্ষণ শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি মোহাম্মদ ওয়ালিউল্লাহ। এবার বিস্তারিত। পাকিস্তানের বেলুচিস্তানের বোলন এলাকার কাছে কোয়েটা থেকে পেশোয়ারগামী জাফর এক্সপ্রেস নামের একটি যাত্রীবাহী ট্রেনে হামলা চালায় সশস্ত্র একটি গোষ্ঠী। তারা এলোপাথারি গুলি ছুড়ে যাত্রীদের জিম্মি করে নেয়। ট্রেনে জিম্মি যাত্রীদের উদ্ধার অভিযান চালাচ্ছেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা। ইতোমধ্যে অন্তত 104 জনকে উদ্ধার করা হয়েছে। নিরাপত্তা বাহিনীর হাতে সশস্ত্র গোষ্ঠীর অন্তত 16 সদস্য নিহত হয়েছে। পাকিস্তানের রাষ্ট্রীয় গণমাধ্যম রেডিও পাকিস্তানের তথ্য মতে ট্রেনে প্রায় 400 জন যাত্রী ছিলেন, যাদের মধ্যে 182 জনকে জিম্মি করা হয়। উদ্ধারকৃতদের মধ্যে 43 জন পুরুষ, 26 জন নারী এবং 11 জন শিশু রয়েছে। বাকি যাত্রীদের নিরাপদে উদ্ধারে কাজ করছে নিরাপত্তা বাহিনী। ট্রেনটিতে হামলার দায় স্বীকার করেছে নিষিদ্ধ সশস্ত্র গোষ্ঠী বেলুচিস্তান লিবারেশন আর্মি BLA। ধর্ষণ নিপীড়নের বিরুদ্ধে রাজধানী সহ সারা দেশে প্রতিবাদ বিক্ষোভ করেছে ছাত্র জনতা। মঙ্গলবার বাংলাদেশ প্ল্যাটফর্মের ব্যানারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে থেকে একটি মিছিল প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি দিতে গেলে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে পুলিশের বাধার মুখে পড়ে। এ সময় বিক্ষোভকারীরা বাধা অতিক্রম করতে গেলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। উভয় পক্ষের হাতাহাতিতে আহত হয় বেশ কয়েকজন। বিস্তারিত জানাচ্ছেন মুনতাসির মামুন। মঙ্গলবার বিকেলে ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে অবস্থান নিতে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে জড়ো হয় বাংলাদেশ প্ল্যাটফর্মের সদস্যরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে মিছিল নিয়ে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দিতে গেলে সেখানে বাধা দেয় পুলিশ। এ সময় পরিস্থিতি কিছুটা উত্তপ্ত হয়ে ওঠে। এক পর্যায়ে পুলিশ বিক্ষোভকারীদের 2 দফা লাঠিপেটা করে। ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষে উভয় পক্ষের কয়েকজন আহত হয়। শান্তিপূর্ণ মিছিল চলাকালীন সময়ে এই জায়গায় এসে আমরা দেখলাম এই নারী সদস্যদের এই মিছিলের মধ্যে কিছু পুরুষ পুলিশ এরা আক্রমণ করে। বিক্ষোভকারীরা জানান, স্বরাষ্ট্র উপদেষ্টা ব্যর্থতায় দেশব্যাপী ধর্ষণ নিপীড়নের ঘটনা বেড়ে গেছে। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ, ধর্ষণ বিরোধী দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন ও আইন সংস্কারের দাবি জানান তারা। 9 দফার অন্যতম দাবি ছিল এই যে ব্যর্থ জাহাঙ্গীর, আমাদের নিরাপত্তা না দিতে পারা জাহাঙ্গীর, আমাদের মারা যাওয়ার কারণ জাহাঙ্গীর, অথর্ব জাহাঙ্গীর, তার পদত্যাগ করতে হবে। অন্যদিকে পুলিশ বলছে আইন শৃঙ্খলা রক্ষার স্বার্থেই তারা ব্যবস্থা নিয়েছে। তারা আসবে এখান থেকে আমি পাঠাই দেব প্রতিনিধি 5 জন, যে তারা কথা বলে আসবে। এটা নিয়ে তো আর আমাদের দ্বিমত নাই। আমরা জাস্ট খালি এই জায়গাটা যেহেতু 144 সবসময় জারি করা থাকে, আমরা যেতে দিলাম না, যেতে দেই নাই, যে আপনারা এখানে থাকেন, আপনাদের প্রতিনিধি ভিতরে যাক। কোথাও দেখছেন যে আমরা লাঠি পিটাইছি বা আমাদের যে ওয়াটার ক্যানন আছে কিছু করছি বা সাউন্ড গ্রেনেড মারছি, কিছুই করে নাই। আমরা এইটুকু যদি আমরা তারাও না থাকতে পারি, তাদেরকে যদি আমি অ্যালাউ করি, তাহলে আমার চাকরি করার দরকার ঠিক। মুনতাসির মামুন, মোহনা সংবাদ, ঢাকা। সমাজে বিশাল বার্তা দিতে জনসম্মুখে ধর্ষকের শাস্তি চান শিক্ষার্থীরা। মঙ্গলবার শাহবাগে অবস্থান নিয়ে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি সহ 6 দফা দাবি জানান ঢাকার 30 কলেজের শিক্ষার্থীরা। এ সময় ধর্ষণ বিরোধী স্লোগানে উত্তাল হয়ে ওঠে শাহবাগ চত্বর। দাবি আসে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের। মনিরুল ইসলামের রিপোর্ট। ফাঁসি চাই, ফাঁসি চাই, ধর্ষকদের ফাঁসি চাই, তুমি কে আমি কে, আসিয়া আসিয়া, এমন সব গগন বিদারী স্লোগানে কেঁপে ওঠে শাহবাগ এলাকা।
মঙ্গলবার বেলা 11:30টার দিকে রাজধানীর 30 কলেজের শিক্ষার্থীরা শাহবাগে সমবেত হয়। দেশজুড়ে অব্যাহত খুন, ধর্ষণ আর নারী নিপীড়নের মতো ঘটনার জন্য ক্ষোভ প্রকাশ করেন শিক্ষার্থীরা। শেখ হাসিনার আমলে পাইনি কোনো বিচার, সেই জন্য রক্তস্রোতের উপর দিয়ে এই ইন্টারিম সরকারকে আমরা ক্ষমতায় বসিয়েছি, কিন্তু আমরা দেখছি সেই ইনজাস্টিস এই ইন্টারিম সরকারের আমলেও হচ্ছে। ভিকটিম এবং সাসপেক্ট উভয় তথ্য প্রমাণের সাপেক্ষে পুলিশের হেফাজতে রয়েছে, কিন্তু তাকে বিচারের আওতায় আনা হচ্ছে না। প্রশাসন আমাদের সেফটি দিতে পারছে না, তাই আমরা আজকে রাজপথে আবার নেমেছি। জুলাইতে আমরা রক্ত দিয়েছি, আমরা সামনে লাগলে আমাদের জীবন দিব, কিন্তু দেশের নিরাপত্তা, দেশের নাগরিকের নিরাপত্তা আমাদের কাছে, আমরা কাজ করব, ইনশাআল্লাহ আছি থাকবো। পরিস্থিতি অবনতির জন্য স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণ সহ ধর্ষণ ও নারী নিপীড়নের বিচারে ট্রাইব্যুনাল গঠনের দাবি জানায় শিক্ষার্থীরা। যে মেয়েটা রেপ হয়েছে তার তো কষ্ট, তাকে সবাই কথা শোনাচ্ছে কি তুমি রেপ হয়েছে, তুমি রেপটেড, বাট যে রেপ করছে তার কিন্তু কোনো লজ্জা শরম নাই, তাকে কিন্তু কেউ সেম টন মারতেছে না বা কিছু বলতেছে না। জনসম্মুখে এনে ধর্ষককে শাস্তি দেওয়া হোক, কঠোর থেকে কঠোর, নির্মম থেকে নির্মম, নিষ্ঠুর থেকে নিষ্ঠুর শাস্তি দাও, যাতে আর কোনো ধর্ষক সৃষ্টি না হয়। ধর্ষণের বিচার 30 দিনের মধ্যে নিষ্পত্তি, ধর্ষকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি সহ জনসম্মুখে রায় কার্যকরের দাবিও করে তারা। 30টা কলেজ থেকে, স্কুল কলেজ থেকে এসেছে আমরা ছাত্ররা, সবাই রোজা রেখে অনেক কষ্ট সহিত এখানে এসেছে। একটাই দাবি, ধর্ষকদের উপযুক্ত শাস্তি এবং মৃত্যুদণ্ড। ধর্ষণ মোকাবেলায় সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বানও আসে কর্মসূচি থেকে। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। প্রায় 1.5 ঘন্টার চেষ্টায় রাজধানীর মহাখালীর 7তলা বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 8টি ইউনিট। ভোর 5:20 আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাকিবুল হাসান জানিয়েছেন, রাত 3:40 7তলা বস্তিতে আগুন লাগে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া আগুনে হতাহতদের কোনো সংবাদ পাওয়া যায়নি। পানি লবণাক্ত ও দুর্গন্ধযুক্ত হওয়ায় 4টি প্রধান প্রকল্পে কয়েক ঘন্টা পানি উৎপাদন বন্ধ রাখছে চট্টগ্রাম ওয়াসা। এতে করে প্রতিদিন কমপক্ষে 5 কোটি লিটার পানির ঘাটতি দেখা দিয়েছে। ফলে রমজানে পানি সংকটে ভোগান্তিতে সাধারণ মানুষ। তবে বিষয়টি স্বীকার করে উদ্বেগ জানিয়েছে কর্তৃপক্ষ। রিয়াজ উদ্দিনের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। শুষ্ক মৌসুম শুরুর সাথে সাথেই চট্টগ্রাম ওয়াসার পানিতে লবণের মাত্রা ভয়াবহ আকার ধারণ করেছে। সেই সাথে আসছে দুর্গন্ধযুক্ত ময়লা পানি, যে কারণে জোয়ারের সময় ওয়াসার উৎপাদন বন্ধ করায় প্রতিদিন 5 কোটি লিটার পানি সরবরাহ কমেছে। ডিসেম্বরের শেষ দিক থেকে কর্ণফুলী ও হালদা নদীর পানিতে লবণের উপস্থিতি দেখা দেয়। জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে এর পরিমাণ ক্রমান্বয়ে বাড়তে থাকে, যা শহরের বাসিন্দাদের মধ্যে উদ্বেগ তৈরি করছে। রমজান মাসে পানি সংকটে পড়ে চরম দুর্ভোগে পড়েছেন নগরের বিভিন্ন এলাকার গ্রাহকরা। নিয়মিত বিল দিচ্ছি, তার মধ্যে আমাদের এখন সিদ্ধ করে খাওয়ার জন্য আবার বাইরে ফিল্টারে পানি কিনে খাইতে হচ্ছে, আমাদের খরচটা বেড়ে গেছে। বেশ কিছুদিন ধরে ওয়াসায় পানি আসতেছে লবণাক্ত, ওই লবণাক্ত পানির কারণে মানুষের রোগ হয়ে যাচ্ছে। আমরা খুব কষ্টে আছি। পানি এখন কিনে খাচ্ছি, কারণ ওগুলো লবণ গন্ধ, এগুলো পানিতে খেলে তো জন্ডিস হবে। ওয়াসার পানি যেগুলো পাই এগুলো তো আবার লবণাক্ত, মানে আপনার মাঝে মধ্যে লবণ হয়ে যায়। পানিতে লবণাক্ততা বাড়ায় উদ্বেগ জানিয়েছেন কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট SM নাজির হোসাইন। একদিকে হলো পানির ডিমান্ড বাড়ছে, অন্যদিকে লবণাক্ত হয়ে গেছে। লবণাক্ত হয়ে যাওয়ার কারণে তারা পানির উৎপাদনও কমিয়ে দিয়েছে। পানির গ্রহণ ক্রাইসিসটা আরও প্রচণ্ড আকারে বেড়ে গেছে। তো এই রমজানের সময় মানুষ যেখানে নামাজ রোজা পড়বে, মানুষের সেহেরি ইফতারের বিষয়গুলি আছে। বঙ্গোপসাগর থেকে লবণাক্ত পানি কর্ণফুলী নদী হয়ে হালদা নদীতে প্রবেশ করেছে বলে জানান চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক। কর্ণফুলী থেকে আমরা পানি নিই, হালদা থেকে আমরা পানি নিই ইনটেক, এগুলো আমরা সারফেস ওয়াটার ব্যবহার করি, ভূমির উপরিভাগের পানি। এই পানিতে এখন যেহেতু কাপ্তাই লেকের উপর থেকে পানি নামার পরিমাণ কমে গেছে, যার ফলে জোয়ারের স্বাভাবিক জোয়ারের পানি, সমুদ্রের যে নোনা পানি, এই পানিটা উপরে পর্যন্ত উঠে যায়। সংকট মোকাবেলায় ওয়াসা স্থিতিশীল পানি সরবরাহ নিশ্চিত করতে জোরালোভাবে বিবেচনা করছে। আফরিন পপি, মোহনা সংবাদ। এ বিষয়ে আরও জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী রিয়াজ উদ্দিন। রিয়াজ, সরবরাহ ঘাটতিতে জনজীবনে ভোগান্তি কতটা বেড়েছে এই বিষয়ে জানাবেন এবং সেই সাথে বলবেন যে কর্তৃপক্ষ এটির সমাধানে কি বলছে।
আপনারা ইতিমধ্যে জানেন যে চট্টগ্রাম নগরীতে আসলে বিভিন্ন এলাকায় যে পানি সংকট রয়েছে, প্রচুর পরিমাণ পানি সংকটের কারণে আসলে মানুষ যারা পানি ব্যবহার করেন তাদের মধ্যে একটা তীব্র ক্ষোভ প্রকাশ পেয়েছে এবং এর ইতিমধ্যে আসলে ভুক্তভোগীরা ওয়াসা অফিস ঘেরাও করেছিল, যেটা আমাদেরকে আসলে ওয়াসা কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন এখানকার যেটা প্রধান সঞ্চালন লাইন প্রায় 1100 মিলিগ্রাম যে লাইন, সে প্রধান সঞ্চালন লাইন আসলে ফুটো হয়ে গিয়েছিল। বিদ্যুতের যে পাওয়ার গ্রিডের কাজ করছিল সেখান থেকে তাদের এই সঞ্চালন লাইন ফেটে গিয়ে আসলে পানি সরবরাহ বন্ধ হয়ে যায় এবং এই এলাকার যে আগ্রাবাদ, চৌমোহনী, হালিশহর সহ আসলে যে বৃষ্টি এলাকায় আসলে প্রচুর পানি সংকট নিয়েছে গত এক সপ্তাহ ধরে এবং তারা পানি মোটামুটি পায়নি এমনটাই আসলে বলতে চেয়েছেন। তাছাড়া যে হালিশহরে যেটা প্রধান জলাধার ছিল সেটাও আসলে যে সঞ্চালন লাইন ফেটে যাওয়ার কারণে সেটাও বন্ধ করে দেওয়া হয়েছিল এবং যার কারণে আসলে এসব এলাকার যারা বসবাস করেন তারা পানি পায়নি এবং তারা এই পানির কারণে আসলে প্রচুর সংকটের হয়েছে এবং সেই পানি আসলে তাদের পানি বিভিন্ন জায়গাতে স্বাভাবিক হচ্ছে। যেহেতু এটা রমজান মাসে আসলে যারা মুসল্লিরা আছেন তাদের পানির ব্যবহারটা আসলে বেড়ে যায় এবং পানির চাহিদাটাও বেড়ে যায়, সে কারণে আসলে তারা ঠিকমতো পানি চাই ওয়াসা কর্তৃপক্ষ থেকে এবং ওয়াসা বলছে না, তাদের কাজ চলমান রয়েছে। খুব অল্প সময়ের মধ্যে আসলে এই এলাকাবাসী নগরের যে বিভিন্ন এলাকায় যে পানি নাই সেসব এলাকায় আসলে পানি সরবরাহ করা যাবে বলে এমনটাই আমাদেরকে জানিয়েছেন। এই ছিল চট্টগ্রাম ওয়াসা থেকে আমার কাছে সর্বশেষ। রিয়াজ, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। ঈদকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছে নরসিংদীর তাঁত শিল্পের কারিগররা। অর্ডারের চাহিদা মেটাতে রোজার 1 মাস আগে থেকেই রাত দিন কাজ করছে কারিগররা। গত বছরের তুলনায় এবার কাপড়ের দাম কিছুটা বেশি, কারণ হিসেবে উপকরণের মূল্য বৃদ্ধিকেই দায়ী করছেন তাঁত ব্যবসায়ীরা। মাহবুবুর রহমানের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। বাহারি রং আর আধুনিক ডিজাইনের নরসিংদীর তাঁতের শাড়ির রয়েছে আলাদা ঐতিহ্য। বরাবরের মতো এবারও ঈদ উপলক্ষে বাজারে তাঁতের তৈরি নরসিংদীর শাড়ি, 3 পিস ও পাঞ্জাবির চাহিদা একটু বেশি। তাই এখানকার তাঁত শিল্পের কারিগররা ব্যস্ত সময় পার করছেন, যেন দম ফেলার ফুসরত নেই। তবে উপকরণের মূল্য বৃদ্ধি ও উৎপাদন কম হয় গত বছরের তুলনায় এবার কাপড়ের দাম কিছুটা বেশি। রমজান উপলক্ষে মনে করেন আমাদের প্রোডাকশন বেশি দাম লাগে, কাপড় বেশি বেঞ্জা লাগে, আগে তো অনেক বেশি। দিন রাত কাম করতে ব্যস্ত আছে। রমজান মাসে কাপড়ের একটু চাহিদা থাকে, আমরা বেশি প্রোডাকশন দিলে আমাদের মাস শেষের স্যালারিটা একটু বেশি আসে। দিন রাত 24 ঘন্টা আমরা পরিশ্রম করি, পরিশ্রম করলে আমাদের বেতনও বেশি টাকাই। দেশীয় ঐতিহ্যের কাপড় তৈরি হয় নরসিংদীতে, যা ঢাকা সহ সারা দেশে সরবরাহ করা হয়। দেশীয় যে ঐতিহ্যের যে কাপড়গুলো, কাতান, তারপরে আপনার জর্জেট, এই কাপড়গুলো আমরা তৈরি করতেছি। এইগুলোর চাহিদা দিন দিন বাড়তেছে। কাপড়গুলো আমরা ইসলামপুর, শেখেরচর ওইসব জায়গায় আমাদের কাছ থেকে নিয়ে যায় এবং ওইখান থেকে সমগ্র বাংলাদেশের খুচরা মার্কেটে চলে যায়। ঈদ উপলক্ষে কারিগররা পুরোদমে কাজ করছে জানিয়ে এ ব্যবসায়ী বলেন, কারিগরদের ভালো মজুরি নিশ্চিত করা হবে। আমাদের তাঁতিরা খুবই ব্যস্ত সময় কাজ করছে এবং ভালো মজুরিও পাবে এবং সামনে ঈদ উপলক্ষে কাপড় খুব প্রস্তুত করার জন্য এদের আমরা সহযোগিতা করছি, এরাও আমাদেরকে সহযোগিতা করতেছে এবং উৎপাদনও বৃদ্ধি করছে। ঐতিহ্যবাহী এ তাঁত শিল্পকে টিকিয়ে রাখতে সহজ শর্তে ঋণ সহযোগিতা সহ সরকারি সব ধরনের সহায়তা চান তাঁত শিল্প সংশ্লিষ্টরা। আফরিন পপি, মোহনা সংবাদ। রমজান আসলেই বেড়ে যায় মুড়ির চাহিদা, আর কেমিক্যাল মুক্ত হাতে ভাজা মুড়ি থাকে সবার পছন্দের তালিকায়। পিরোজপুর জেলার 20টি মুড়ির মিলে রাত দিন তৈরি হচ্ছে হাতে ভাজা মুড়ি। প্রতিদিন প্রায় 6000 মণ ধানের মুড়ি তৈরি হচ্ছে এখানে। মোহাম্মদ নুরুদ্দিনের প্রতিবেদন, জানাচ্ছেন তাহসিন তারিন।
দক্ষিণাঞ্চলে পিরোজপুর জেলায় হাতে ভাজা কেমিক্যাল মুক্ত মুড়ি আশপাশের জেলার চাহিদা মিটিয়ে থাকে। মোতাই ও চাপসাই মোটা ধানের মুড়ি তৈরি হয় এখানে। রোজার কারণে সকাল থেকে গভীর রাত পর্যন্ত মুড়ি তৈরিতে ব্যস্ত সময় পার করছেন সংশ্লিষ্ট শ্রমিকরা। এখন রোজা আছে না, এই রোজার সময় একটু চাপ হবে, আমাদের কাজের চাপ, এই মুড়ি ভাজা এই কাম। হাতে ভাজা মুড়িটার অনেক সুনাম রয়েছে, এই মুড়ি খেতে খুব সুস্বাদু। 1 মণ ধানে 24 কেজি মুড়ি তৈরি হয়। প্রতিদিন প্রায় 6000 মণ ধানের মুড়ি উৎপাদিত হচ্ছে। হাতে ভাজা প্রতি কেজি মুড়ির বর্তমান পাইকারি মূল্য 108 থেকে 110 টাকা, যা বাজারে খুচরা বিক্রি হয় 125 থেকে 130 টাকায়। আমার জানা মতে আমি দেখেছি এই মুড়ি অত্র জেলা এবং বিভাগে সব জায়গায় এটা সাপ্লাই হইতো। লাভ হয় 1 কেজিতে 20 টাকা হয়, যেহেতু এটা চাহিদা ভালো এবং মুড়িও ভালো। সার ও কেমিক্যালের পরিবর্তে সম্পূর্ণ লবণ পানি দিয়ে তৈরি হয় এখানকার মুড়ি। আর এর মান ঠিক রাখতে সবসময় সজাগ ব্যবসায়ী সমিতি। তারা যেন কোনো কেমিক্যাল বা অন্য কোনো রাসায়নিক দ্রব্য মিশ্রণ না করতে পারে বা করবে না, এরকম আমরা ছোট বড় কারিগর বা মিল মালিকদের সাথে যোগাযোগ রেখে আমরা মনিটরিং করছি। পিরোজপুর জেলায় 20টি মুড়ির মিল রয়েছে। প্রতিদিন দেশের বিভিন্ন অঞ্চলে যাচ্ছে এখানকার মুড়ি। তাহসিন তারিন, মোহনা সংবাদ। 5 দফা দাবিতে আজ কেন্দ্রীয় শহীদ মিনারে চিকিৎসক মহাসমাবেশের ডাক দিয়েছেন আন্দোলনরত মেডিকেল শিক্ষার্থী ও চিকিৎসকরা। সারা দেশের মেডিকেল ও ডেন্টাল শিক্ষার্থীদের সকল কার্যক্রম বন্ধের পাশাপাশি সব হাসপাতালে ইনডোর এবং আউটডোর সেবা বন্ধ থাকবে, তবে জরুরি সেবা কার্যক্রম চালু থাকবে। এছাড়াও বন্ধ থাকবে সব ডাক্তারদের প্রাইভেট চেম্বার। 5 দফা বিষয়ক জাতীয় স্টিয়ারিং কমিটির সভায় মঙ্গলবার এই সিদ্ধান্ত নেওয়া হয়। ক্রিকেট। তালেবান শাসিত আফগানিস্তান ক্রিকেট দলের সদস্যপদ স্থগিত করতে আইসিসিকে আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার প্রতিষ্ঠান হিউম্যান রাইটস ওয়াচ। আইসিসির কাছে পাঠানো ইমেইল বার্তায় নির্বাচিত আফগানিস্তান নারী ক্রিকেট দলকে স্বীকৃতি দেওয়ার আহ্বানও জানিয়েছে সংস্থাটি। একই সঙ্গে মেয়েদের অনুশীলন ও খেলার অনুমতি এবং আইসিসির পূর্ণাঙ্গ অর্থনৈতিক সহায়তাও চাওয়া হয়েছে। আফগানিস্তান ক্রিকেট দলের আন্তর্জাতিক ক্রিকেট অংশগ্রহণের বিষয়ে নিষেধাজ্ঞা চেয়ে চিঠিটি পাঠানো হয়েছে সরাসরি আইসিসি সভাপতি জয় শাহকে উদ্দেশ্য করে। গেল 3 ফেব্রুয়ারি চিঠিটি পাঠানো হলেও সেটি প্রকাশ্যে এসেছে 7 মার্চ। দর্শক, এই পর্যায়ে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদপত্রের পর্যালোচনা ভিত্তিক পত্রিকার চোখে দেশ অনুষ্ঠানে। অনুষ্ঠানে আজকের অতিথি মোহনা টেলিভিশনের যুগ্ম বার্তা সম্পাদক নাসির উদ্দিন। নাসির উদ্দিন, স্টুডিওতে স্বাগত। আমরা শিরোনাম পড়ে এসে আলোচনায় যাব। আমরা দেখে নেব আজকে শীর্ষ দৈনিকগুলোর প্রধান শিরোনাম কি রয়েছে। শুরুতে আমার হাতে রয়েছে প্রথম আলো। শিরোনাম করেছে বায়ু দূষণে বিশ্বের দ্বিতীয় বাংলাদেশ, নগর হিসেবে তৃতীয় ঢাকা। ধর্ষণ বিরোধী পদযাত্রায় পুলিশের লাঠিপেটা। ইত্তেফাক, খুন ডাকাতি ছিনতাই ও ধর্ষণে বাড়ছে উদ্বেগ। শেখ হাসিনা রেহানা পরিবার ও স্বার্থ সংশ্লিষ্টদের 124 ব্যাংক হিসাব অবরুদ্ধ। সমকাল, হাসিনাকে দিয়েই শুরু গণহত্যার বিচার। শেখ পরিবারের জমি ফ্ল্যাট জব্দের আদেশ। মেডিকেল শিক্ষক সংকট, বঞ্চিত উপযুক্তরা। বাংলাদেশ প্রতিদিন, দলগুলোর সামনে 120 পয়েন্ট, ঐক্যমত চায় সরকার। সশস্ত্র বাহিনীকে সব বিতর্কের ঊর্ধ্বে রাখতেই হবে। শহীদুলের বাড়ি কানাডা, জার্মানি। সাবেক পুলিশ প্রধান। যুগান্তরের শিরোনাম, হাসিনার আলাদিনের চেরাগ, দুর্নীতির শিখরে শেখ পরিবার। চেয়ারম্যানের কাঁধে চড়ে এমপির টাকা পাচার, 16 বছরে লেনদেন 14,500 কোটি টাকা। বণিক বার্তা, স্বতন্ত্র বিভাগ গঠন করা হলেই কি রাজস্ব আহরণ বাড়বে? রাজস্ব নীতি ও ব্যবস্থাপনা পথিকরণের উদ্যোগ। জাতিসংঘ মহাসচিব বাংলাদেশে আসছেন আগামীকাল। সুধা সদন সহ শেখ হাসিনা ও শেখ রেহানার পরিবারের সম্পদ ক্রোক। দ্য ডেইলি স্টার, হাসলি বুরিডস ইন আনমার্কড গ্রেভস। শিরোনাম পড়লাম। শিরোনাম পড়তে যে প্রায়ই যেটি কষ্ট বলেন, খারাপ লাগা বলেন, উদ্বেগ উত্তেজনা বলেন, আমি পড়ছি, আপনি শুনছেন, দর্শক যারা শুনছে সবার কাছে একই রকম মনে। আপনি যদি দেখেন যে এই যে হাসিনার আলাদিনের চেরাগ, চেয়ারম্যানের কাঁধে চড়ে এমপি টাকা পাচার, 16 বছরের লেনদেন 14,500 কোটি টাকা,
ডাক্তার ইন্টার্ন ডাক্তাররা কিছু দাবি নিয়ে আন্দোলন করছে এবং আজকে কঠোর আন্দোলন ডেকেছে, যে সমাবেশে দেখলাম মহাসমাবেশে ডেকেছে। সেখানে ধরেন যে পাবলিক চেম্বার বন্ধ, আউটডোর ইনডোর বন্ধ, শুধু জরুরি সেবা। আমরা গতকালকে দেখেছি যে অনেক রোগী তারা এসে অভিযোগ করছে যে আমি ফিরে যাচ্ছি। এই বিষয়টি আগে জানতে চাই যে ইন্টার্ন ডাক্তাররা যে করছে, এটা দাবি দেওয়াগুলো কি এবং কিভাবে এই জায়গা থেকে মানুষ দাবি দেওয়ার জায়গাটা বড় যেটা ছিল তাদের হচ্ছে পদবি ব্যবহারে এক ধরনের জটিলতা। হাইকোর্টের একটা রায়ের পরে তারা সেই জটিলতার মধ্যে পড়ে গেছে। যারা এমবিবিএস এবং বিডিএস তারাই শুধু চিকিৎসক বা ডাক্তার পদবি ব্যবহার করবেন, এটাই তো যৌক্তিকতা। আমরা দেখে আসছি সেই দীর্ঘদিন থেকেই যে এমবিবিএস ডক্টর, বা সেক্ষেত্রে তারা এই দাবিটাকে এখন জোরালোভাবে সামনে আনছে। আর একটা বিষয় যেটা বলছে যে চিকিৎসক সংকট রয়েছে বিভিন্ন জায়গাতে, সেইগুলোতে পূরণ করা এবং মানে উপযুক্তরা বঞ্চিত হচ্ছে। এই বঞ্চিতদের পদায়ন, চিকিৎসক সংকট এবং পদবীর যে জটিলতা, এইসব বেশ কিছু বিষয় নিয়ে ইন্টার্ন চিকিৎসক যারা আছেন এবং সেখানে একাত্মতা ঘোষণা করছে মেডিকেল শিক্ষার্থীরা আছেন, এবং গতকাল থেকে প্রাইভেট অনেক চেম্বারও বন্ধ থেকেছে, যে কারণে চিকিৎসকদের এই ধরনের দাবিগুলোর বিষয়ে এখন সহমর্মিতা প্রকাশেই যাওয়া উচিত। কারণ চিকিৎসকরা যে দাবিটা যে তারা আসলে চাচ্ছেন যে যেন এমবিবিএস যারা ডাক্তার, যারা এমবিবিএস পাশ করবে তারাই ডাক্তার লিখবে, কিন্তু এর নিচে থেকে কেউ যদি হয় তারা চিকিৎসক লিখবে, সেটা তারা মানতে চাচ্ছে না। এবং সেটা তো তারা দীর্ঘদিন ধরে এই কথা বলেও আসছে যে না, এইটা আসলে যুক্তিসীমা দেখা উচিত, যৌক্তিকভাবে দেখা উচিত, এবং সেটাই সরকারকে বলবো বা স্বাস্থ্য মন্ত্রণালয় যারা সংশ্লিষ্ট আছে তাদেরকে এই বিষয়গুলোকে অবশ্যই করা উচিত, যে একটা নির্দিষ্ট কাঠামো তৈরি করে দেওয়া উচিত, যে না আমি এই চিকিৎসক হওয়ার জন্য তো আমার এক ধরনের কাঠামো থাকবে, সেই কাঠামোর বাইরে গিয়ে নিশ্চয়ই আমরা কিছু চিন্তা করতে পারবো না। আমরাও চাই এই সমস্যাগুলোর সমাধান হোক, তাদের দাবি দেওয়া যৌক্তিক হলে বা কিভাবে সেটি পূরণ করে মানুষ যে চিকিৎসা সেবা বঞ্চিত হচ্ছেন, মানুষ সেটা যেন না হয়। ঢাকায় পদযাত্রা, পুলিশের বাধা, লাঠিপেটা, ধর্ষণ নিপীড়নের বিরুদ্ধে বিক্ষোভ। আপনি জানেন যে ধর্ষকের শাস্তি প্রকাশ্যে দেয়া হোক বিশ্বের অন্যান্য দেশের মতো করে, এরকমভাবে আলোচনা আসছে। আমরা এই বিষয়ে অনেক শিরোনাম দেখেছি যে ধর্ষণ বিরোধী পদযাত্রায় পুলিশের লাঠিপেটা, গতকালকের যে ঘটনা, কি বলবেন? ধর্ষকের শাস্তির জন্য প্রকাশ্য দেয়া হোক এবং সর্বোচ্চ শাস্তি দেওয়া হোক, সেটাই উঠে আসছে। প্রকাশ্য দেয়া হোক, সর্বোচ্চ শাস্তি দেয়া হোক, এমন কোনো নীতি কাঠামো করা হোক যাতে করে, যেহেতু আমাদের সমাজ ব্যবস্থায় সেই ধরনের আত্মোপলব্ধি গড়ে ওঠেনি যে আমার নারী, আমার বোন, আমার মেয়েদের প্রতি এই রাষ্ট্রের সেই ধরনের আত্মোপলব্ধি গড়ে ওঠেনি, যে আমার সম্মানের জায়গাটাই গড়ে ওঠেনি। আমি বলতে চাচ্ছি যে সম্মানটা মেয়েদের পাওয়া উচিত, যে সম্মান পেলে এই ধরনের ঘটনা প্রতিনিয়ত সামনে আসতো না। অর্থাৎ আপনি যেটি বলতে চাচ্ছেন যে জনমনে, অর্থাৎ যারা এই কাজ করবে তার জন্য আগে অন্তত মনে হয় যে আমার কি শাস্তি হতে পারে, ওইটা মাথায় রেখে সেই জন্য বন্ধ থাকে, তাহলে সম্মানটাও। না, আমার তো দরকার ছিল না এই ধরনের যে প্রকাশ্যে শাস্তির ব্যবস্থা করা, দরকার ছিল না। আমরা মেয়েদের প্রতি দেখুন কিছু ঘটনা আছে যেখানে বাবার মাধ্যমে তার নিজ সন্তান নির্যাতিত, আমরা দেখছি ইদানিং এই ঘটনাগুলো বেশি দেখছি। এই ঘটনা দেখার পরে আপনি কি মনে হয় যে না, সামাজিক মূল্যবোধ এটি নৈতিকতার একেবারে স্খলন না? একেবারে। যেহেতু সেইটা স্খলন হয়ে গেছে, এটাকে ফিরিয়ে নিয়ে আসা আমার কাছে খুব সহজ মনে হয় না। এটা একটা অনেক বড় প্রসেস। আমি এত নৈতিকতার এত মানদণ্ডে নিচে নেমে গেছি, সেখান থেকে আমি উচ্চতা উঠবো কবে? এখানে এই বড় জায়গাটা যদি এখানে প্রপারলি শাস্তিটা দেয়া হয়, তখন এই কারণেই আমি শাস্তিটাকে মনে হয় দরকার মনে করছি। এই কারণেই যে বাংলাদেশে বায়ু দূষণে বিশ্বের দ্বিতীয়, বাংলাদেশ নগর হিসেবে তৃতীয় ঢাকা। আমরা শেষ পর্যায়ে চলে আসছি। এই বিষয়গুলো কি মনে হয়? কি বলবো আসলে, বায়ু দূষণের এই ধরনের হেডলাইন আমরা প্রায় এক বছর ধরেই দেখছি, এবং এটার কার্যকর কোনো উদ্যোগ আমি মনে করছি না। কারণ হচ্ছে কি, এটাতে একটা অনেক বড় সিস্টেম পাল্টাতে হবে। আপনি যদি এরকম যেভাবে কাজ হয় ঢাকাতে, ধরুন বিল্ডিং ভাঙছে, বিল্ডিং গড়ছে, যার জন্য কোনো ধরনের সঠিক নির্দেশনা নাই ছাড়া, তো এই প্রক্রিয়াতে অনেক বড় রকমের চিন্তা ছাড়া, সংস্কার ছাড়া, পরিকল্পনা ছাড়া এটাকে আপনি 2-1 দিনে বা 2-1 মাসে করে ফেলতে পারবেন, আমি এরকম সম্ভাবনা দেখি না। এটার জন্য অনেক বড় পরিকল্পনা দরকার। কষ্ট লজ্জা দুটোই আমাদের লাগে যখন দেখি বিশ্বে বাংলাদেশ এরকম একটা। সম্ভব কিনা আমি জানি না, কতদিন সম্ভব তাও জানি না। কারণ হচ্ছে আপনি দেখুন এই ঘটনা কতদিন থেকে ঘটছে, প্রায় এটা হয়তো খুব বেশি বাংলাদেশ জন্মের উৎসলগ্ন থেকে এই অবস্থা। ঢাকার এই অবস্থা কিন্তু 20 বছর থেকে 25 বছর ধরতে পারি,
কিন্তু সেটাকে যদি ঠিক করতে হয় আপনাকে এমন একটা ধাক্কা দিতে হবে পুরো ঢাকাকে জুড়ে, সেই ধাক্কাটা আসলে দেওয়ার মতো অবস্থা এই মুহূর্তে ঢাকার আর আছে কিনা সেটাও নিয়ে আপনি ভাবতে এবং আগামী কখনোই এটি হবে সম্ভব কিনা আপনি যেটা বলছেন আমি বুঝতে পারছি যে ঢাকার যে অবস্থা যেভাবে হচ্ছে অপরিকল্পিতভাবে বিল্ডিং গড়ে উঠেছে সেখান থেকে এইভাবে ঠিক করে আনা কতটা কঠিন। আমরা প্রত্যাশা করি সবগুলো জায়গা থেকে আমরা স্বস্তি সুন্দর ভালো থাকি। আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য। দর্শক আপনাদেরকেও ধন্যবাদ। এরই সাথে শেষ করছি মোহনা সংবাদ। যাবার আগে শিরোনামগুলো জানাবো আরো একবার। পাকিস্তানের বেলুচিস্তানে যাত্রীবাহী ট্রেনে সশস্ত্র গোষ্ঠীর হামলা, অভিযান চালাচ্ছে নিরাপত্তা বাহিনী, 104 জিম্মি উদ্ধার, সশস্ত্র গোষ্ঠীর 16 জন নিহত। ধর্ষণ নিপীড়নের বিরুদ্ধে সারা দেশে আন্দোলন অব্যাহত, ধর্ষকের সর্বোচ্চ শাস্তি সহ 6 দফা দাবি, রাজধানীতে পুলিশ বিক্ষোভকারী সংঘর্ষ। নানা সংকটে দৈনিক কয়েক ঘন্টা পানি উৎপাদন বন্ধ রাখছে চট্টগ্রাম ওয়াসা, ভোগান্তিতে সাধারণ মানুষ, কর্তৃপক্ষের উদ্বেগ। এবং ঈদকে ঘিরে ব্যস্ত সময় কাটাচ্ছেন নরসিংদীর তাঁত শিল্পীরা, হাতে ভাজা মুড়ির চাহিদা মেটাতে পিরোজপুরের উদ্যোক্তাদের দিনরাত পরিশ্রম। সবাইকে আবারও শুভেচ্ছা। পরবর্তী সংবাদ দুপুর 1টায়, এর আগে সংবাদ এক নজরে দেখবেন দুপুর 12টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ।